বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এসেছি আবির আহমেদের লেখা একটি সুন্দর গল্প, বেস্ট ফ্রেন্ড এর বোন যখন গার্লফ্রেন্ড। উপভোগ করুন এর দ্বিতীয় পর্ব। আমাদের ছাদে একটা পুরনো দোলনা ছিল। বিকেল বেলা যখন হালকা বাতাস বইতো, তখন আমি প্রায় সেখানে গিয়ে বসতাম। দোলনার হালকা দোলানিতে আমার সব চিন্তা দূর হয়ে যেত। সেদিনও তেমন একটা বিকেল ছিল। আমি ছাদে গিয়ে দোলনায় বসে দোল খাচ্ছিলাম। চারপাশের শান্ত পরিবেশটা বেশ লাগছিল। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সুমনের নাম ভেসে উঠল। সুমন আমার শুধু বন্ধুই নয়, যেন আমার একটা ভাই। ওর ফোন সাধারণত অন্য সময়ের মতোই স্বাভাবিক থাকে, কিন্তু আজ ফোন ধরতেই আমি বুঝলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। সুমনের কণ্ঠটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি আতঙ্কিত ছিল। হ্যালো হৃদয়, তুই কোথায়? সুমনের এই কথাটা শুনেই আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। ওর কণ্ঠে চাপা ভয় আমার শরীরেও যেন ছড়িয়ে পড়ল। কিরে, কি হয়েছে? এভাবে কথা বলছিস কেন? আমার গলায়ও উদ্বেগের সুর স্পষ্ট ছিল। সুমনের উত্তরটা আরো খারাপ ছিল। বাবা, কেমন জানি করছে, তুই একটু তাড়াতাড়ি হাসপাতালে আসবি। ওর কণ্ঠটা এতটাই ভয় মিশ্রিত ছিল যে আমার মুহূর্তে শান্তি উবে গেল। এক মুহূর্ত দেরি না করে আমি বললাম, আচ্ছা আমি আসতেছি, দাঁড়া। ফোনটা রেখেই আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি, সোজা বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার মনে হলো এই পরিস্থিতিতে একা যাওয়া ঠিক হবে না। তাই প্রথমে ইব্রাহিমের বাসায় গেলাম। ইব্রাহিমও আমার খুব কাছের বন্ধু। ওকে সব কথা খুলে বলতেই সে মুহূর্তের মধ্যে আমার সাথে হাসপাতালে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আমরা দুজনে মিলে খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি সুমন একটা বেঞ্চের ওপর বসে আছে, মাথা নিচু করে। ওর শরীরটা সামান্য কাঁপছে। আমি এগিয়ে গিয়ে ওর পাশে বসলাম এবং কাঁধে হাত রাখলাম। কি হয়েছে সুমন? আমার কণ্ঠে গভীর সহানুভূতি ছিল। সুমন মুখ তুলল। ওর চোখ দুটো ভেজা। ভেঙে যাওয়া গলায় সে বলল, বাবার আবার হার্ট অ্যাটাক হয়েছে। কথা শেষ না হতেই ও কান্নায় ভেঙে পড়ল। আমার নিজের চোখও ভিজে উঠল। আমি জানি সুমন তার বাবাকে কতটা ভালোবাসে। আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। কি বলিস? এখন আঙ্কেল কই? সুমন জানালো, ডাক্তাররা অপারেশন করছে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার এই কথাগুলো হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য যথেষ্ট ছিল না, কিন্তু সেই মুহূর্তে আর কি বা বলার ছিল। সুমন তখনও কাঁদছে। তোরা তো জানিস আমি বাবার জন্য কত কিছু করছি। বাবার এমন হলে আমি আর মা থাকবো কিভাবে? ওর অসহায়তা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি আবারও বললাম, আরে কিছু হবে না আঙ্কেলের। অপারেশন শেষ হওয়ার পর যখন ডাক্তার বাইরে এলেন, তখন আমাদের দুজনের বুকে ধুকপুকানি বেড়ে গেল। সুমন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি অবস্থা ডাক্তার? ডাক্তারের মুখের ভাব দেখে মনে হচ্ছিল যেন কোনো খারাপ খবর অপেক্ষা করছে। ডাক্তারের উত্তরটা আমাদের আশঙ্কার থেকেও বেশি হতাশাজনক ছিল। অবস্থা খুব একটা ভাল না, রোগী চাইছে না বাঁচতে। আমরা কি করব বলেন? মানে কি বলছেন আপনি? আমার কণ্ঠে অবিশ্বাস। ডাক্তারের ব্যাখ্যা আরও হতাশাজনক ছিল। তিনি জানালেন যে আঙ্কেল হার্টের রোগী হওয়া সত্ত্বেও নিজের স্বাস্থ্যের প্রতি মোটেও যত্নশীল ছিলেন না। সবসময় নিজের প্রতি অবহেলা করেছেন। এখন ডাক্তাররা অসহায় বোধ করছেন। আচ্ছা ডাক্তার, এখন কোনো উপায় নেই কি? আমার এই প্রশ্নে একরাশ মিনতি মেশানো ছিল। ডাক্তার খিরে একটা আশার আলো দেখালেন। হ্যাঁ আছে, অনেকে মেন্টালি সাপোর্ট দিতে হবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমরা যথেষ্ট চেষ্টা করব। ডাক্তার চলে যাওয়ার পর আমরা সুমনের বাবার কেবিনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি আঙ্কেল বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছেন। আঙ্কেল এখন কি অবস্থা? আমার নরম প্রশ্ন। আঙ্কেলের দুর্বল উত্তর এই তো বাবা, জীবন্ত লাশ হয়ে শুয়ে আছি। ইব্রাহিম এগিয়ে এসে বলল, এমন কথা বলছেন কেন? আঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি বলবো বাবা, আর কতদিন এভাবে থাকবো? অনেক দিন তো হয়ে গেল। আমি তখন অন্য সুরে কথা বললাম, হ্যাঁ অনেক দিন হয়ে গেল। আপনি জানেন আপনি অসুস্থ হওয়ার পর থেকে সুমন আর আন্টি কত কষ্ট করছে। যেখানেই সুমনের পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা, সেখানে পড়াশোনার পাশাপাশি আপনার চিকিৎসা খরচ জোগাতে হয়, পরিবার চালাতে হয়। এই বয়সে সুমনকে কত কষ্ট করতে হচ্ছে বলেন? আর আপু যদি নিজেকে এইভাবে গুটিয়ে নেন তাহলে কিভাবে হবে? আপনার ছেলের দিকেও তো দেখতে হবে নাকি? আপনার ছেলে দুঃখটাকে একটু বোঝার চেষ্টা করবেন না?
একটু সুস্থ হয়ে ওঠেন, সবাইকে ভালো রাখতে হবে তো। আমার কথাগুলো যেন আঙ্কেলের মনে গিয়ে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, ঠিক বলছো বাবা, আমি একটা অপদার্থ বাবা। যেখানে আমার বাবাকে সব দায়িত্ব পালন করতে হবে, সেখানে আমার ছেলে আমার দায়িত্ব পালন করছে। আমি সুযোগটা হাতছাড়া করলাম না। তাহলে বোঝেন, এখন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে। আর কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আঙ্কেল দুর্বলভাবে সম্মতি জানালেন, ঠিক আছে বাবা, তোমাদের অনেক কষ্ট দিলাম। এই বলে তিনি সুমনের মায়ের হাত ধরলেন। সুমনের মা অশ্রু সজল চোখে বললেন, আমাদের কোনো কষ্ট নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আঙ্কেল ধীরে ধীরে বললেন, আমাকে সুস্থ হতেই হবে। ইব্রাহিম মুচকি হেসে বলল, এই তো আঙ্কেল এখন বুঝতে পারছেন। এরপর কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলার পর সুমনকে কিছুটা শান্ত করে আমি আর ইব্রাহিম হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পর আমি একটু আড্ডা দেওয়ার জন্য বের হলাম। ভার্সিটিতে ক্লাস না থাকায় বন্ধুদের সাথে আমাদের নির্দিষ্ট আড্ডাস্থলে যাওয়ার পরিকল্পনা ছিল। সেখানে গিয়ে দেখি অনেকেই এসে পড়েছে। হাসি ঠাট্টার মধ্যে সময় কাটছিল। হঠাৎ ইব্রাহিমের ফোনে তার বাবার কল এল। ইব্রাহিম, তোমার ছোট চাচার বিয়ে ঠিক হয়েছে, আগামীকাল আমাদেরকে গ্রামের বাড়ি যেতে হবে। বাবার এই কথায় ইব্রাহিমের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কি বলছো বাবা, সত্যি? তার কণ্ঠের উত্তেজনা স্পষ্ট। হ্যাঁ সত্যি। ওপাশ থেকে উত্তর এল। ইব্রাহিম আনন্দে বলে উঠল, আমি তো অনেক মজা হচ্ছে। দাঁড়া বাবা, আমি তাড়াতাড়ি বাসায় আসছি। ফোন কাটার সঙ্গে সঙ্গেই আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে, এত খুশি কেন? ইব্রাহিম তখন খুশির বন্যায় ভাসছে। আর বলিস না, আমার ছোট চাচার বিয়ে ঠিক হয়ে গেছে। কাল সকাল সকাল আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। গ্রামের বাড়ি? তোর আবার গ্রামের বাড়ি আছে নাকি? আমার কণ্ঠে কিছুটা অবাক হওয়ার সুর। ইব্রাহিম হেসে বলল, হ্যাঁ রে, তোকে এর আগে বলা হয়নি, কারণ আমি ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। গ্রামে দু একবার গেছিলাম। আমার কৌতূহল বাড়ল, তোদের গ্রামের বাড়ি কই? ইব্রাহিম উত্তর দিল, সিরাজগঞ্জ। কি শালা, তোর বাড়ি সিরাজগঞ্জ, আমাকে বলবি না? আমার বিস্ময় চরমে পৌঁছালো। ইব্রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন রে, কি হয়েছে? আমি কিছুটা রহস্যময় হেসে বললাম, শালা, আমার সিরাজগঞ্জ একটা কাজ আছে, আমার কোনো রিলেটিভ থাকে না, তাই যাইতে পারছি না। আর তোর গ্রামের বাড়ি ওখানে, আমাকে আগে বলবি না? ইব্রাহিম আরো কৌতূহলী হলো, সিরাজগঞ্জ, তোর আবার কি কাজ আছে? আমি রহস্য জিয়ে রেখে বললাম, তোকে বলা যাবে না, একটু সিক্রেট। অনেক দিন ধরেই যাব বলছি, কিন্তু যাওয়া হচ্ছে না। ইব্রাহিম একটা বুদ্ধি দিল, আচ্ছা, এতই যখন সিক্রেট, তাহলে একটা কাজ করতে পারিস। আমি জানতে চাইলাম, কি কাজ? ইব্রাহিম প্রস্তাব দিল, আমাদের সাথে কাল আমার গ্রামের বাড়ি চল। আমার চাচার বিয়েতেও গেলি, তোর কাজেও সুবিধা হলো। আমার যেন এটাই দরকার ছিল। জান্নাতে কাছাকাছি যাওয়ার সুযোগ আমি কিছুতেই হারাতে চাই না। আমি ইব্রাহিমের কথা ফেলতে পারলাম না, কারণ আমি সিরাজগঞ্জ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম। এখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিস, কাল সকালে রওনা দিব। ইব্রাহিম বলল, আচ্ছা ঠিক আছে দোস্ত। আমি উত্তর দিলাম, আজকের দিনটা আমার জন্য বিশেষ আনন্দের ছিল, কারণ আমি জান্নাতের সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ যাচ্ছি। বাসায় ফিরে আমি সঙ্গে সঙ্গে জান্নাতকে ফোন করলাম, হ্যালো জান্নাত, এবার তুমি পালাবে কোথায়? এবার তোমাকে দেখেই ছাড়বো। আমার কণ্ঠে উত্তেজনা আর দুষ্টুমি মেশানো ছিল। জান্নাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো তুমি? আমি খুশির খবরটা জানালাম, আগামীকাল আমি সিরাজগঞ্জ যাচ্ছি। জান্নাতের কণ্ঠও যেন খুশিতে ভরে উঠল। সত্যি? আগামীকাল তুমি আমার সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ আসছো? আমি নিশ্চিত করলাম, হ্যাঁ জান, সত্যি। শুধু একদিনের জন্য না, বেশ কিছুদিন থাকবো। জান্নাত বলল, বাহ, তাহলে তো খুব খুশির খবর। কিন্তু কোথায় আসবে? কার বাসায় আসবে? আমি জানালাম, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। জান্নাত অবাক হলো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড সিরাজগঞ্জ কোথা থেকে আসলো? আমি হেসে বললাম, আরে বলো না, আমার বেস্ট ফ্রেন্ড এর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আমি জানতামই না, আজকে জানলাম, তাই আর দেরি করছি না, আগামীকাল চলে যাব। জান্নাত বলল, আচ্ছা ঠিক আছে, দেখি শুনে এসো। আমি আদরের সুরে বললাম, ওকে যান। এভাবেই জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বললাম।
তারপর মা বাবাকে জানালাম যে আমি আগামীকাল ইব্রাহিমের চাচার বিয়েতে সিরাজগঞ্জ যাব। যেহেতু তারা ইব্রাহিমকে আমার খুব ভালো বন্ধু হিসেবে জানে, তাই তারা রাজি হয়ে গেলেন। রাতে আমি আমার সব কাপড়চোপড় গুছিয়ে নিলাম। পরের দিন সকালে আমি, ইব্রাহিম এবং ইব্রাহিমের মা বাবা সবাই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ 5 ঘন্টার যাত্রা শেষে আমরা অবশেষে ইব্রাহিমের গ্রামের বাড়িতে পৌঁছালাম। বাড়ির গেটের কলিং বেল বাজাতেই হুট করে কি যেন আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম একটা মেয়ে দৌড়ে পালাচ্ছে। পাশে দাঁড়িয়ে ইব্রাহিম হেসে বলল, কিছু মনে করিস না দোস্ত, এটা আমার পাগলি ছোট বোন। আমি অনেক দিন ধরে গ্রামে আসি না, তাই আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু ভুল করে তোকে মেরে ফেলছে। তোর আবার বোন আছে? আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ইব্রাহিম জানালো, হ্যাঁ রে, ও ছোটবেলা থেকে গ্রামেই থাকে। গ্রাম ছেড়ে নাকি ওর যেতে মন চায় না। আমি বললাম, বাহ, ভালো তো। ইব্রাহিমের বাবা তখন বললেন, আচ্ছা, আমরা কি গেটে দাঁড়িয়ে কথা বলবো না ভিতরে যাব? ইব্রাহিম বলল, হ্যাঁ বাবা, ভিতরে চলো। তারপর আমরা বাড়ির ভেতরে গেলাম। ভিতরে গিয়ে আমি দেখলাম সেই মেয়েটি বসে আছে। আঙ্কেল আন্টি সবাই যে যার রুমে চলে গেলে ইব্রাহিম তার ছোট বোনকে বলল, মিম, এটা আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়, ওকে একটা রুমে জায়গা করে দে, আমাদের সাথেই থাকবে। মিম রাজি হলো, ঠিক আছে ভাইয়া। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সত্যি মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু বেশিক্ষণ তাকাতে পারলাম না, কারণ সেটা আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন। আর তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি। মিম আমাকে একটি রুমে নিয়ে গেল আর বলল, এটা আপনার থাকার রুম, যান ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই। আমি ধন্যবাদ জানিয়ে বললাম, তোমাকে ধন্যবাদ। মেয়েটা হেসে ওয়েলকাম জানিয়ে চলে গেল। হঠাৎই আমার ফোনে কল বেজে উঠল। জান্নাত ফোন করেছে। তাহলে তুমি সিরাজগঞ্জ এসেই গেলে? জান্নাতের কণ্ঠ যেন সবকিছু জানে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে? জান্নাত রহস্যময় হেসে বলল, এখন থেকে তোমার প্রত্যেকটি কদমই আমি দেখতে পাবো। মানে, কিভাবে? আমার বিস্ময়ের সীমা নেই। জান্নাত উত্তর দিল, সেটা তো তোমাকে বলা যাবে না। আচ্ছা, তুমি এখন লাল শার্ট পরে আছো না? আমার চোখ কপালে উঠল। তুমি এগুলো কিভাবে বলছো? জান্নাত বলল, সব জানতে পারবে। এখন থেকে তুমি আমার নজরে নজরে থাকবে। তুমি কখন কি করছো সবকিছুই আমি জানতে পারবো। আমি কিছুতেই বুঝতে পারছি না জান্নাত এগুলো কিভাবে জানে। আচ্ছা জান্নাত, তুমি কি আমাকে একটু খুলে বলবে? আমার কণ্ঠে মিনতি। জান্নাত উত্তর দিল, সময় হোক সবকিছু জানতে পারবে। আমার কাছে এটা কেমন যেন গোলমেলে লাগছিল। এটা আবার কেমন কথা, আমার সাথে লুকোচুরি খেলছো? জান্নাত উদাসীনভাবে বলল, যা মনে করবে তাই। আমি কিছুটা অভিমান করে বললাম, তোমার জন্য এত কষ্ট করেই আমি সিরাজগঞ্জে আসলাম, আর তুমি? জান্নাত আমাকে থামিয়ে দিয়ে বলল, উফ, তো কথা বলো না তো, এখন ফোন রাখলাম, পরে কথা হবে, বাই। এই বলে জান্নাত ফোনটা রেখে দিল। আমি বিছানার উপর বসে পড়লাম। আমার মাথায় ঘুরতে লাগলো, জান্নাত আমার উপস্থিতি কিভাবে বুঝলো? আর যদি বুঝেও থাকে, সে কিভাবে জানলো যে আমি কি পোশাক পরেছি? ঘটনাটা কেমন যেন রহস্যময় লাগছে। এগুলা ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং কিছুক্ষণ বিশ্রাম করলাম। অনেকক্ষণ পর ইব্রাহিম আমার রুমে এসে আমাকে ডেকে বলল, হৃদয়, তুই তো কখনো গ্রামে আসিসনি, আর আমিও অনেক দিন ধরে গ্রামে আসিনি। চল, বাইরে থেকে একটু ঘুরে আসি। আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে চল। আমি আর ইব্রাহিম বাড়ি থেকে বের হতে যাব, এমন সময় মিম সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, কোথায় যাচ্ছিস? মিমের প্রশ্ন। ইব্রাহিম উত্তর দিল, এই তো একটু বাইরে ঘুরতে যাব। কেন? মিম বলল, তুই তো অনেক দিন যাবৎ গ্রামে আসিস না, গ্রামের রাস্তাঘাট কি তোর মনে আছে? ইব্রাহিম মনে করার চেষ্টা করলো, মন না তো, আমার তো একদমই মনে ছিল না। মিম তখন বলল, আচ্ছা, যাওয়ার সময় সুজনকে সাথে নিয়ে যাস। ইব্রাহিম রাজি হলো, আচ্ছা ঠিক আছে। সুজন ছিল ইব্রাহিমের বড় চাচার ছেলে, কিন্তু আমাদের চেয়ে বয়সে ছোট। সুজনকে সাথে নিয়ে আমি আর ইব্রাহিম গ্রামের পথে ঘুরতে বের হলাম। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর। আশেপাশে সবুজ ক্ষেত খামার, আর তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া মেঠো পথ। চারপাশের পাখির কিচিরমিচির শব্দে মনটা ভরে যাচ্ছিল। শহরের যান্ত্রিক জীবনের সাথে গ্রামের এই শান্ত স্নিগ্ধ পরিবেশের কোনো তুলনাই হয় না।
ঘুরতে ঘুরতে হঠাৎ জান্নাতের একটা এসএমএস আমার ফোনে আসলো। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের বেস্ট ফ্রেন্ডের বোন যখন গার্লফ্রেন্ড গল্পের দ্বিতীয় পর্ব? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের তৃতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।